আমরা এমনভাবে আমাদের এখন কাঠামোটাকে সাজিয়েছি যে যাতে আমাদের যদি কেউ চলে যায় 1 ঘন্টার জন্য যাতে কালচারাল সেন্টার বন্ধ না হয়। বিউটিফুল। শহীদ ওসমান হাদির বোন একটা প্রচারণায় গিয়ে কথা বলেছেন এই ধরনের। হ্যাঁ, মাসুমা হাদির কথা বলছেন? নো, খাদিজা শবনম নামে একজন, আচ্ছা। যিনি শহীদ ওসমান হাদির বোন দাবি হিসেবে। করে? হ্যাঁ, দাবি করে নাকি হ্যাঁ, আপন বোন? শহীদ ওসমান হাদির আপন বোন না, তিনি শহীদ ওসমান হাদির বোন হিসেবেই একটা বিবৃতি আর কি, একটা পরবর্তীতে গেল বক্তব্য সে দিয়েছেন। আসলে বোন না। হ্যাঁ, হ্যাঁ, একটা বক্তব্য দিয়েছেন। তো তার বক্তব্যটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। তিনি সম্পর্কে পরবর্তীতে আমরা যেটা জানতে পেয়েছি, তিনি তার কোনো আপন বোন নন, তিনি হচ্ছে তার ফুফাতো বোন। আচ্ছা। এবং পারিবারিকভাবেও তাদের হয়তো অতটা যোগাযোগ নাই আর কি। আচ্ছা। তো তাকে আমরা দেখতে পেয়েছি যে তিনি শহীদ ওসমান হাদির বিচারের জন্য যদি আসতেন আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু তিনি ওখানে এসে বললেন যে নাহিদ ইসলামকে যদি ভোট না দেয়া হয় তাহলে নাকি আর কি লজ্জার আর সীমা থাকবে না আর কি। তো শহীদ ওসমান হাদির তো একটা স্বতন্ত্র জায়গা ছিল। শহীদ ওসমান হাদি তো নিজে স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনি তো কোনো দলের ছিলেন না। না, এই যে সেই জায়গা থেকে যখন তার বোন দাবি করে একটা স্টেটমেন্ট দেওয়া হয় কোনো একটা দলের পক্ষে, তখন তো তার এই স্বতন্ত্র জায়গাটা থাকে না। ট্রু। তিনি নিজের জায়গা থেকে বক্তব্য দিতেই পারেন, এই অধিকার তার আছে। কিন্তু শহীদ ওসমান হাদির বোন পরিচয় গিয়ে যখন তিনি এই কথাটা বলেন, তখন আসলে শহীদ ওসমান হাদির যে আদর্শ, তার যে স্বতন্ত্র বোধ, এই জায়গাটা নষ্ট হয়। ইনকলাব মঞ্চের সঙ্গে শহীদ ওসমান হাদির পরিবারের সম্পর্কের জায়গাটা কি শক্ত? বর্তমান অবস্থানের জায়গাটা থেকে আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা কি স্মুথ? শহীদ ওসমান হাদির পরিবারের সাথে আমাদের বোঝাপড়া জায়গাটা খুবই স্ট্রং রয়েছে। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবার বলতে আমরা শহীদ ওসমান হাদির স্ত্রী, তার সন্তান এবং তার মা, এই 3 জনকে আমরা হচ্ছে একদম কোর মেম্বার মনে করি শহীদ ওসমান হাদির। এরপরে যারা আছেন তারা শহীদ ওসমান হাদির পরিবারের সদস্য হিসেবে আমাদের কাছে ভীষণ সম্মানের, এবং শহীদ পরিবার হিসেবে আমরা তাদেরকে আজীবন সম্মান করব। আমার দেশ পত্রিকার সম্পাদক, আমাদের খুবই শ্রদ্ধাভাজন মাহমুদুর রহমান সাহেব, যে উনি বললেন যে আমি ইনকলাব মঞ্চের দায়িত্ব নিচ্ছি, এটা কি আপনাদের দিক থেকে কোনো ধরনের কোনো কথা, নাকি ওনার ভালোবাসা বা স্নেহের জায়গাটা থেকে? আসলে প্রথমত ইনকলাব মঞ্চ না, ইনকলাব কালচারাল সেন্টার। কালচারাল সেন্টার, ওকে। শহীদ ওসমান হাদির জীবদ্দশায় শহীদ ওসমান হাদিকে উনি প্রচণ্ড ভালোবাসতেন। এমনকি মাহমুদুর রহমানের মা যখন মারা গেলেন, তিনি কিন্তু তার মায়ের ব্যাপারে খুবই আর কি দুর্বল। তো তার মা যখন মারা গেলেন, তিনি হচ্ছে কবরে দ্বিতীয় ব্যক্তি যাকে নামতে দিলেন তিনি হচ্ছেন শহীদ ওসমান হাদি। এত বেশি তাকে স্নেহ করতেন, ভালোবাসতেন, এবং তিনি সব জায়গায় বলতেন যে ওসমান হচ্ছেন আমার ছোট ভাই। বাহ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তিনি ইনকলাব কালচারাল সেন্টারের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। তো আমরাও সবাই তার এই দায়িত্বের নেয়ার ব্যাপারে আমাদের কোনো বিরোধিতা নাই। আমরা তো পুরো বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছি যাতে তারা ইনকলাব মঞ্চ এবং ইনকলাব কালচারাল সেন্টারের দায়িত্ব নেয়। যেহেতু ইনকলাব মঞ্চ এবং ইনকলাব কালচারাল সেন্টার এটা তো বাংলাদেশের আপামর জনগণের প্রতিষ্ঠান, এবং বাংলাদেশের যে সাংস্কৃতিক বিপ্লব, আসন্ন যে বিপ্লব, সেই বিপ্লবের একটা অংশ হয়ে ইনকলাব কালচারাল সেন্টার এবং ইনকলাব মঞ্চ কাজ করবার চেষ্টা করছে। এই চেষ্টার জায়গাটায় আপনাদের কতটুকু স্ট্রেংথ আছে? মানে লাইক সংগঠন, অর্থ, মেম্বার, কতটুকু করতে পারছেন আপনারা? আসলে আমাদের জায়গা হাদিকে নিয়েই তো আপনাদের একটা বড় সময় চলে যাচ্ছে। আমাদের জায়গা যেটা সেটা হচ্ছে আমাদের ইনকলাব মঞ্চের যেই 30-31 জন যে সদস্য আছে, শহীদ ওসমান হাদির পরে, শাহাদাতের পরে 1 সপ্তাহ আমাদের কালচারাল সেন্টারটা বন্ধ ছিল। আমরা এমনভাবে আমাদের এখন কাঠামোটাকে সাজিয়েছি যে যাতে আমাদের যদি কেউ চলে যায় 1 ঘন্টার জন্য যাতে কালচারাল সেন্টার বন্ধ না হয়। বিউটিফুল। এবং আমাদের ইনকলাব মঞ্চ, যেমন ইলেকশন তো 12 তারিখে, আমাদের আন্দোলন করবার কারণে আমরা হচ্ছে যারা ঋণ খেলাপি, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদের ব্যাপারে আমাদের যে প্রত্যেকের ছবি সহজে আপলোড দেয় সেটা করতে পারিনি। আজকে রাত 10টা থেকে একদম প্রত্যেক 10 মিনিট পর পর একজনের নাম ছবি সহ আসবে যে কে ঋণ খেলাপি। এখানে কোনো দলকে প্রাধান্য দেওয়া হয় নাই, কোনো মতকে প্রাধান্য দেওয়া হয় না, যে ঋণ খেলাপি তাকেই তুলে নিয়ে আসা হয়েছে। মানে আমরা জানি এটাতে ভীষণ ঝুঁকি আছে, কারণ
এরা অনেকেই ক্ষমতায় যাবে, এটাও আমরা জানি। কিন্তু এর পরেও আমাদের কাছে এইগুলোকে খুব বেশি একটা কিছু মনে হয় না, কারণ আমরা এই লড়াইটাতে খুব জেনে বুঝেই এসেছি। যেমন শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় আমাদেরকে নিয়ে খুবই ভারাক্রান্ত থাকতেন যে আমাদের কেরিয়ারের কি হবে বা আমরা কিভাবে সামনের দিনে আগাবো, ওনার যদি কিছু হয়। তো আমরা তাকে বলছিলাম একটা কথা, যে আপনি যদি মনে করেন যে আপনি নির্বাচিত হবেন, এরপরে আমাদের সবাইকে বিভিন্ন জায়গায় সেট করবেন, আমরা সেখান থেকে উপকারভোগী হব, তাহলে আপনি ভুল করতেছেন। আপনার এই লড়াই আমরা এই জন্যই আসছি যে আপনি আরও নির্বাচিত হওয়ার পরে আমরা আরও সমস্যার মধ্যে পড়ব। মানে যেই জায়গায় আমরা স্মুথলি এখন যাইতে পারি, হয়তো ওই সব জায়গাতেও আমরা যাইতে পারবো না আপনার কথা চিন্তা করে, যে আপনার আত্মসম্মান হানি ঘটতে পারে। আমরা তো আমাদের কেরিয়ার থেকে সব কিছু বিসর্জন দিয়েই এই লড়াইয়ের ময়দানে আসছি। শুধুমাত্র ওই আপনি আমাদের কেরিয়ার গইরা দেবেন এর চিন্তা আপনি মাথা থেকে একদম মুছে ফেলেন। আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় আপনি স্ট্রিক্ট থাকেন, আমরা আপনার সাথে আছি। এবং আমরা যখন যমুনার সামনে একটা অবরোধ, শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় আমরা একটা অবরোধ করছিলাম কাকরাইল মোড়ে, তো ওইখানে শহীদ ওসমান হাদি কনভিন্স হয়ে গেছিল যে সে আজকে চলে যাবে এখান থেকে। আমি, জুমা এবং শহীদ ওসমান হাদির যে ইমিডিয়েট বড় ভাই যার চাকরি হলো, আমরা তিনজন বসে পড়ছি ওইখানে যে আপনি আজকে যদি চলে যান এইখান থেকে, তাহলে আপনি যাবেন একদিক, আমরা যাবো আরেক দিক। আপনার সাথে আমাদের কোনো দিন আর সাংগঠনিকভাবে কোনো যোগাযোগ হবে না। আমাদের সংগঠনের জায়গাটা এইভাবে, বোঝাপড়ার জায়গাটা। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে আমাদের তো আর্থিক সংকটটা আছেই, এবং এইটাতে আমরা আর্থিক সংকট থাকবার কারণেই হয়তো আমরা আর কি এখন পর্যন্ত বাংলাদেশ মানুষকে যেই দুইটা জায়গা থেকে ধরা হয়, হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপ, এই দুইটা জায়গায় আমাদেরকে এখন পর্যন্ত কেউ কোনোভাবেই ধরতে পারে নাই। আমাদের নামে বিভিন্ন ধরনের ফেক ছবি ক্রিয়েট করা হয়, কিন্তু ওই মানে আমার শত্রুরও ওই সাহসটুকু নাই যে আমার সামনে এসে বলবে যে এই যে ছবিটা এটা তোমার। হাদির মৃত্যুর পরে ইনকলাব মঞ্চ থেকে বা হাদির পরিবার থেকে কেউ আপনারা নির্বাচন করলেন না কেন? প্রথমত শহীদ ওসমান হাদির পরিবারকে আমরা জানিয়েছি যে আপনাদের মধ্য থেকে যদি কেউ নির্বাচন করতে চায় সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, আপনারা চাইলেই নির্বাচন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কিন্তু আমাদের ক্ষেত্রে যেই জিনিসটা, শহীদ ওসমান হাদি যখন প্রোগ্রামগুলো করতেন সেগুলো হচ্ছে টিম ওয়ার্ক, মানে আমরা পুরো টিম বসতাম একসাথে। শহীদ ওসমান হাদির নাগরিক কমিটিতে যাবেন কি যাবেন না, পরবর্তীতে এনসিপিতে জয়েন করবেন কি করবেন না, ঢাকা ইলেকশন করবেন কি করবেন, এর প্রত্যেকটা সিদ্ধান্ত শহীদ ওসমান হাদির একার না, পুরো টিমের সিদ্ধান্ত। আমাদের এখানে খুবই স্ট্রং একটা টিম আছে, যার কারণে শহীদ ওসমান হাদির শাহাদাতের পরেও ইনকিলাব মঞ্চকে ভেঙে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু শুধুমাত্র টিম স্ট্রং থাকার কারণে কোনো প্রচেষ্টাই সফল হয়নি। তো যেটা বলতেছিলাম, আমাদের পুরো টিম আমরা বসেছি এবং আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা 8-এ এই মুহূর্তে আমাদের ইলেকশন করবার জন্য যতটুকু যোগ্যতা দরকার বা হচ্ছে আমাদের শহীদ ওসমান হাদি একটা কথা বলে গেছেন যে আমি তো 5 বছরে রাজনীতি করতে আসি নাই, আমি রাজনীতি বিনির্মাণ করতে আসছি। আমরা তার এই বিনির্মাণ কথাটাকে কোট করেছি। আমি বা হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবারের ওয়াইফ থেকে যদি কেউ দাঁড়াতেন, অবশ্যই এইখানে যে কোনো প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হইতো এবং অনেকাংশে এখান থেকে ইনকিলাব মঞ্চ বা হচ্ছে পরিবার থেকে দাঁড়াইলে সে অনেকাংশে আগাইয়ে থাকতেন, সেখানে যত হেভিওয়েট প্রার্থী থাকুক না কেন। কিন্তু শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো দিন সিএমপি থেকে প্রশ্রয় দেয় নাই। আমরাও জানি যে এতদিন পর্যন্ত মানুষ শহীদ ওসমান হাদিকে প্রচণ্ডভাবে ভালোবাসছে, তার কথাগুলোকে শুনে তাকে ভোট দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে। আমাদেরকে তো তারা ওইভাবে করে জানে না। তো আমাদেরকে না জানবার কারণে যেই জিনিসটা হইতো সেটা হচ্ছে সে শহীদ ওসমান হাদির ওই সিম্পিতিটা নিয়েই কিন্তু আমাদেরকে ভোট দিত। সে কিন্তু আমাকে ওই জানবার যেই সুযোগটা, আমি তার সামনে তো কোনোদিন যাই নাই, যার কারণে সে তো আমাকে চেনে না। সে শুধু জানে শহীদ ওসমান হাদির সাথে আমি ছিলাম। এখন শহীদ ওসমান হাদির সাথে তো অনেকেই থাকে বা অনেকেই জানে, সবাই কি আসলে শহীদ ওসমান হাদির এই লড়াইটার সাথে এঙ্গেজড? তো আমরা যেই জিনিসটা চাই, রাজনীতিটা বিনির্মাণ করতে চাই, সেটা 5 বছরের জন্য না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা রাজনীতির ধারাটা পরিবর্তন করতে চাই। একজন প্রার্থী যেভাবে
তার আসলে নির্বাচনী প্রচারণা চালাইতে পারবে এবং একজন ভোটার সে শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারবে। এই পরিবেশটাও আমরা তৈরি করতে চাই। আমাদের শুধুমাত্র এই প্রার্থী হিসেবে দাঁড়ানো এইটাই শুধু আমাদের লক্ষ্য না। তো সার্বিক দিক বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে অন্তত আরও 5টা বছর আমাদের কাজ করা দরকার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।